আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ফেসবুক অ্যাডস মাস্টারি। সো আমরা ফেসবুক অ্যাড দিয়ে শুরু করব, পরে হচ্ছে গুগল অ্যাডে যাব, এরপরে হচ্ছে অন্যান্য সেক্টর। সো আমাদের 20টা ক্লাস এখানেই শেষ হয়ে যাবে, ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস। ওকে, দ্য জার্নি বিগিনিং। আচ্ছা, সো প্রথমে আসেন আমরা একটু মেটার ইকোসিস্টেমটা বোঝার চেষ্টা করি। ওকে, সো ধরেন মেটার যে জিনিসগুলো আছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, মেটার প্রোডাক্ট কয়টা বলতে পারবেন? ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টা হ্যাঁ, আর আছে কিনা এটা ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আর একটা হচ্ছে অকুলাস। এটা হচ্ছে যে মেটা কদিন আগে দিচ্ছে না, জায়গার চশমা নিয়ে আসছে, চশমার মধ্যে হেডসেট বা ভিআর ভার্চুয়াল রিয়েলিটি দেখা যাইতেছে। সো এটা হচ্ছে মেটার এআই প্রজেক্ট আর কি। সো ইনস্টাগ্রামও ফেসবুকে ছিল না, ফেসবুক কিনে নিছে। হোয়াটসঅ্যাপও ফেসবুকে ছিল না, ফেসবুক কিনে নিছে। আচ্ছা, সো আপনি যদি মেটার ইকোসিস্টেম অ্যাক্সেস করতে চান, আহ, যদি আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান, ফেসবুক প্রোফাইল ছাড়া খোলা পসিবল না। তো সবার আগে আমাদের একটা ফেসবুক প্রোফাইল লাগে, তারপর হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো। ওকে, দেন ফেসবুক পেজের সাথে আমাদের ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপকে কানেক্ট করতে পারবো। ওকে, সো অ্যান্ড ফেসবুক পেজ থেকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবো। মানে আমাদের পুরো বিজনেসটা হবে ফেসবুক পেজ কেন্দ্রিক। পুরো বিজনেসটা কি হবে? ফেসবুক ফেসবুক পেজ কেন্দ্রিক। আমরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবো, সেটা ফেসবুক পেজ থেকে ম্যানেজ করা যাবে। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য ইনস্টাগ্রামে যেতে হবে না, সেটা ফেসবুক থেকে ম্যানেজ করা যাবে। ওকে, দেন ফেসবুক গ্রুপ পোস্ট করা, দেন এভরিথিং সব ফেসবুক পেজ থেকে হবে। আচ্ছা, সো হোয়াটসঅ্যাপটাও ফেসবুক পেজের সাথে অ্যাড করে দেওয়া যাবে, মানুষজন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে। আচ্ছা, সো এখন অ্যাড দেওয়া যায় কোন কোন প্ল্যাটফর্মে? ফেসবুকে অ্যাড দেওয়া যায়, ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যায়, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এখনের মধ্যে অ্যাড দেওয়া যায় না, বাট মেসেঞ্জারে অ্যাড দেওয়া যায়, মেসেঞ্জারে অ্যাড দেওয়া যায়। হোয়াটসঅ্যাপে ইনভাইট করা যায়। হুম। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যখন অ্যাড শো করে ডিরেক্ট চ্যাট করতেছে, ছোট করে একটা দেখা যায়। এখানে হোয়াটসঅ্যাপে এরকম অ্যাড দেওয়া যায় না, বাট আপনি ওই যে মানুষজন আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, ওই হিসেবে আপনি অ্যাড দিতে পারবেন না। আচ্ছা, সো মোস্ট ইম্পর্টেন্ট থিং, পুরো মার্কেটিং জিনিসটা শুরু করার আগে, পুরো মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং গেমটাকে বোঝার জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হবে। সেটা হচ্ছে অ্যাডস অকশন প্রসেস। কি প্রসেস? অ্যাডস অকশন প্রসেস। অকশন মানে কি বুঝেন? মানে নিলাম। হ্যাঁ, নিলাম। আপনি বুঝছেন অকশন মানে কি? আপনি বুঝছেন? আচ্ছা, আইপিএল খেলা দেখেন না আপনারা? আইপিএল এ দেখেন না ওই যে ক্রিকেটার দেখে কিনা হয়? যেটা ওই যে বেটিং করে হ্যাঁ, ওটাগুলো হচ্ছে বিডিং। ঠিক আছে, বিআই ডাবল ডিআইএন, যে বিডিং, বিড করা। সো অকশনের মধ্যে বিড হয়। ঠিক আছে, প্রসেসটার নাম হচ্ছে অকশন। মানুষ যেটা করে সেটা হচ্ছে বিডিং, তাই না বিষয়টা? প্রসেসটার নাম হচ্ছে অকশন, আমার যেটা করে সেটা হচ্ছে কি বিডিং। যার মুস্তাফিজুর রহমান হায়দ্রাবাদ বললো যে আমরা 1.5 করোড় দিব, মুম্বাই বলতেছে আমরা 2 করোড় দিব। সে যে টাকার অ্যামাউন্টটা বলতেছে, একজনের উপর একজনে বিড করতেছে। কি করতেছে? বিড করতেছে। সো এই জিনিসটাও আমাদের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে আসে। ঠিক আছে, সো এখন অকশনটা কিভাবে কাজ করে বুঝছি, তাহলে আমাদের কোয়েশ্চনটা সে অকশনটা কেন প্রয়োজন? ঠিক আছে, ফেসবুকের মধ্যে অকশনটা কেন প্রয়োজন? দেখেন, আর কোনো কিছু ডিমান্ড যখন বেশি হয়ে যায় তখন এই অপশনটা আসে। কারণ ফেসবুকে হাজার হাজার মানুষ বসে আছে অ্যাড দেওয়ার জন্য। ঠিক আছে, আর লক্ষ লক্ষ ফেসবুক পেজ আছে, তারা আপনাকে অ্যাড দিবে। সো এখন আপনার পক্ষে লক্ষ লক্ষ অ্যাড দেখা পসিবল? একজন মানুষের ফিডে যে সারাদিন অ্যাডই আসে, তাহলে ওই মানুষের ফেসবুক চালাবে না, চালাবে না। তো এখন একটা মানুষ দৈনিক অ্যান অন এভারেজ কয়টা অ্যাড দেখতে পারে? আপনাদের কোনো আইডিয়া আছে?
আগের একটা গবেষণা, যেটা অনেক আগের গবেষণা, একটা মানুষ অ্যাটলিস্ট 300 অ্যাড দেখতে পারে। হ্যাঁ, যে স্ক্রল করতেছেন বা টিভিতে আমরা যখন দেখতাম 300 অ্যাড অ্যাটলিস্ট দেখায়, আমি মনে করি সেটা আরো বেশি কি অ্যাড দেখা হয়। সো এখন কথা হচ্ছে, একজন মানুষ, মানে আপনি মানুষটা একজন, অ্যাড দেখাইতে চাইতেছে অনেকে। এখন কার একটা আগে শো করবে, কার একটা আপনার সামনে আগে আসবে? এখন যে আগে আসবে তারই তো বিক্রি হবে, নাকি? সো ইমাজিন আ সিনারিও, ধরুন আপনি বাজারে গেছেন, আপনার হাতে 100 টাকা আছে, আপনার দুইটা প্রোডাক্ট প্রয়োজন। দুইটা প্রোডাক্ট কি আপনার প্রয়োজন, আপনি একটাই কিনে ফেলছেন 100 টাকা দিয়ে, আর একটা জিনিস প্রয়োজন থাকা সত্ত্বেও কিনতে পারতেছেন না, কজ ইউ আর আউট অফ মানি। ঠিক আছে? সো ফেসবুকের যে আপনার আগে আসবে, আপনি তার থেকে কিনতেছেন। সো কার একটা আগে শো করবে, কার একটা আগে শো করবে, ওই জিনিসটাকে মেজার করার জন্য ফেসবুক যে প্রসেসটা নিয়ে আসছে, সেটার নাম হচ্ছে কি অকশন প্রসেস। বুঝতে পারছেন? দেখেন সিনারিওটা দেখেন, একজন ইউজার, তার বয়স হচ্ছে 25, তার ইন্টারেস্ট গুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওর হচ্ছে স্পোর্টস, আর হচ্ছে ফুড। এই জিনিসগুলোতে সে কি ইন্টারেস্টেড। আচ্ছা, এখন দেখেন 3জন অ্যাডভার্টাইজার আছে, 3টা বিজনেস বা 3জন মার্কেটার, তারা অ্যাড দিতে চাইতেছে এই লোকটাকে। দেখেন তাদের টার্গেটটা কি। অ্যাডভার্টাইজার 1 টার্গেট করতেছে 18 থেকে 35, লোকেশন ঢাকা। হ্যাঁ, ইন্টারেস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ যারা যারা ইন্টারেস্টেড, সে তাদেরকে অ্যাড দেখাইতে চাইতেছে। তাদের এইজ রেঞ্জ 18 থেকে 35, লোকেশন ঢাকা। অ্যাডভার্টাইজার 2 সেম, লোকেশন বাংলাদেশ, 20 থেকে 30, ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিং। অ্যাডভার্টাইজার 3, তার ইন্টারেস্ট হচ্ছে স্পোর্টস, হচ্ছে স্পোর্টস যারা যারা ইন্টারেস্টেড, সে চাইতেছে তাদেরকে অ্যাড দেখানোর জন্য। এখন একটা সিম্পল কোয়েশ্চেন করি আপনাদেরকে, গত ক্লাস থেকে, আপনি যে স্পোর্টসে ইন্টারেস্টেড সেটা ফেসবুক কিভাবে জানেন? আমি কিছুটা সার্চ করছি বা কারোর সাথে ফোনে কথা বলছি। সার্চ তো আপনি সারাদিন করেন না। আমি ফেসবুকে যে ইন্টারেস্টে রাখছি যে আমি স্পোর্টস ইন্টারেস্ট। সেটা তো আপনি ইন্টারেস্ট হওয়ার পর শো করতেছে। আমি যখন ফেসবুকের অ্যানাদার প্ল্যাটফর্মগুলোতে ওই ভিডিওগুলো বা ওই সাবজেক্টগুলো বেশি বেশি সিম করবো, তখন আমাকে ফেসবুকে অ্যাডগুলো দেখে। হ্যাঁ, ভিডিও দেখতেছেন, এই কারণে সে বুঝে নিতেছে আপনি এই বিষয়ে ইন্টারেস্ট, একটা মাধ্যম। আর অনেক সময় ফোনে কথা একটা মাধ্যম হচ্ছে যে যখন ফেসবুক আমাদের ভয়েস রেকর্ডিং করে, মানে ওটা ইন্টারভিউ দেওয়া থাকে, পারমিশনটা দেওয়া থাকে মেসেঞ্জারে, তো তখন হচ্ছে যে কার সাথে আমি আলাপ আলোচনা করলাম যে হ্যাঁ আমাকে এই জিনিসটা ভালো লাগে, কি বলে এটা এরকম বা এই জিনিসটা আমার প্রয়োজন, তখন হ্যাঁ, সে মেসেঞ্জার থেকে ডেটা কালেক্ট করেন, দ্যাটস ট্রু, 100% ট্রু, কোনো সন্দেহ আছে? আচ্ছা, আর কি হইতে পারে? আরেকটা হচ্ছে আমি যখন আমার ক্যামেরায় কোনো ছবি তুলি, ওটাতে ইন্টারেস্টেড থাকি, তখন সে আমার গ্যালারি থেকে সেটা আমাকে ছবি দেয়। গ্যালারি থেকে? মানে গ্যালারি থেকে বলতে গেলে আমি যতটুকু জানি যে ক্যামেরা, মানে ক্যামেরার ইটাও হ্যান্ডওভার থাকে তাদের কাছে। না, সর্বপ্রথম আসবে হচ্ছে আপনি কোন কোন পেজগুলোকে ফলো করতেছেন, ফলো পেজেস ইউ ফলো, দ্য গ্রুপ ইউ হ্যাভ জয়েন্ট। ঠিক আছে? কোন কোন গ্রুপগুলোতে জয়েন আছেন, মানে যে টপিকে আপনি ইন্টারেস্টেড সেই গ্রুপেতে জয়েন হয়েছেন, তাই না? সো পেজগুলো ফলো করতেছেন, গ্রুপগুলোতে যুক্ত হয়েছেন, ওইখান থেকে প্রথমে বুঝে নেয় আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড, তারপর হচ্ছে অন্যান্য সোর্সগুলো আসবে। ঠিক আছে? আচ্ছা, সো ফেসবুক আমাকে ধরে নিচ্ছে কোনো না কোনোভাবে আমি স্পোর্টসে ইন্টারেস্টেড। সো অ্যাডভার্টাইজার 3, সেই স্পোর্টসে ইন্টারেস্টেড যারা তাদেরকে অ্যাড দেখাইতে চাইতেছে। তো দেখেন তাদের 3জনের টার্গেটের মধ্যে কিন্তু ওই লোক পড়ে গেছে। এখন কার একটা আগে শো করবে? এখন 3জনের মধ্যে একটা ফাইট হবে। এখন ফাইটে কিভাবে জিতবে? জিতার জন্য কিছু মেজারমেন্ট, কিছু মেট্রিক্স আমাদেরকে ফেসবুক বলে দিতেছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে টোটাল ভ্যালুর মান। কি ভ্যালুর মান? টোটাল ভ্যালুর মান। তো ফেসবুক আপনার অ্যাডটাকে একটা পয়েন্ট দিবে, যেটাকে বলা হচ্ছে টোটাল ভ্যালু। যেটা কি টোটাল ভ্যালু, লেটস সে ধরেন 10 পয়েন্ট, 10 পয়েন্ট দিবে আপনাকে 3টা মেট্রিক্সের উপর ডিপেন্ড করে। কয়টা মেট্রিক্স? আচ্ছা, এখন এই 3টা মেট্রিক্স যার যত ভালো হবে
সে তত বেশি পয়েন্ট পাবে, এবং যার পয়েন্ট বেশি আহ, সে অকশনে জিতে যাবে এবং তার একটা আগে শো করবে। ওকে, সো এখন আসেন তিনটা মেট্রিক্স কি কি। অ্যাডভার্টাইজার বিট, বিট মানে হচ্ছে টাকার অ্যামাউন্ট, যে সে কত টাকা দিয়ে বিট করতেছে, মানে ফেসবুকে সে কত টাকা খরচ করতে চাইতেছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং অ্যামাউন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে রিলেভেন্স অ্যান্ড কোয়ালিটি। আচ্ছা, এখন এগুলোর বিস্তারিত কিন্তু নিচে লেখা আছে, ঠিক আছে। অ্যাডের রিলেভেন্স কি? অ্যাডের রিলেভেন্স হচ্ছে আহ, ধরেন আপনি স্পোর্টসে ইন্টারেস্টেড, কিন্তু আপনার সামনে চলে আসছে অন্য একটা টপিক, ট্রাভেলিং, যেটা আপনি সাপোজ ধরেন চয়েস করেন না। হ্যাঁ, সো আপনি কিন্তু একটা দেখবেন না, কি করবেন, স্কিপ করে চলে যাবেন। ওকে, সো তাহলে মানুষ আপনার অ্যাডের সাথে এঙ্গেজ করতেছে না, তাহলে ফেসবুক ধরে নিবে যে আপনার অ্যাডের রিলেভেন্সি ঠিক নেই, আপনি যাদের কাছে যাইতেছেন তাদের রিলেভেন্স হইতেছে না। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডের কোয়ালিটি। অ্যাডের কোয়ালিটি ফেসবুক কিভাবে জাজ করে? প্রতিটা পোস্ট অথবা অ্যাডের পাশে দেখবেন ক্রস একটা আইকন থাকে। সো ধরেন আমাদের কোনো কিছু ভালো না লাগলে আমরা ক্রস আইকনে ক্লিক করে দিই, যাতে এই টাইপের জিনিস আমার কাছে আর না আসে, আমি আমার ফিডটা আমার মতো করে সাজাই, তাই না? সো আপনার অ্যাডটা দেখার পরে মানুষ হাইড করতেছে কিনা, ক্লোজ করে দিতেছে কিনা, রিপোর্ট করতেছে কিনা, আহ, অথবা এমন ভাবে বিহেভ করতেছে এটার সাথে, আইলি ঠাস করে চলে যেতেছে, সামথিং লাইক, মানে বুঝে নিতেছে ফেসবুক আপনার ইন্টারেস্টেড না। সো মানুষের বিহেভিয়ার অনুযায়ী ফেসবুক যাচাই করে যে আপনার অ্যাডের কোয়ালিটিটা কেমন। ওকে, সো এখন অ্যাডের রিলেভেন্স অ্যান্ড অ্যাডের কোয়ালিটি, এটা একটা মেট্রিক্স। এরপর হচ্ছে স্টিউডেন্ট অ্যাকশন রেটস, মানুষজন কিরকম এঙ্গেজ করতেছে, লাইক লাইক কমেন্ট শেয়ার কিরকম করতেছে, ভিডিও ভিউজ কিরকম হইতেছে। ওকে, সো এই দুইটা মেট্রিক্স, মোট তিনটা হলো আর কি। অ্যাডভার্টাইজার বিট, টাকার অ্যামাউন্ট, কত টাকা খরচ করতে চাইতেছেন, স্টিমুলেট অ্যাকশন রেটস, লাইক কমেন্ট রিঅ্যাকশন কিরকম করতেছে, আর হচ্ছে অ্যাডের রিলেভেন্স এন্ড কোয়ালিটি। সো এই তিনটা চার যত ভালো হবে, এবং এবারে যে তিনটা থেকে যার পয়েন্ট যত বেশি হবে, সে তার একটা সবার আগে শো করবে। ওকে, এখন আসেন টাকার অ্যামাউন্ট কিন্তু আপনার কাছে আসে, আপনি চাইলে আনলিমিটেড টাকা স্পেন্ড করতেই পারেন। ওকে, কিন্তু এস্টিমেটেড অ্যাকশন রেট, অ্যাডের রিলেভেন্স এন্ড কোয়ালিটি মেজার করে, এটা কি আপনার হাতে আছে? আপনি যতই ট্রাই করেন এটাতে আপনি ইমপ্রুভ করতে পারবেন না, এটার অ্যাক্সেস তার মেটা আপনাকে দিবে না, কারণ মেটা চায় ভালো কিছু সে রাখার জন্য। সো অ্যাডের কোয়ালিটি মেজার করা মানে সেটাকে ওভাররাইড করা আপনার ক্ষেত্রে পসিবল না, ঠিক আছে। সো আপনার এন্ড অফ এভরিথিং অ্যাডের কোয়ালিটিটা ম্যাটার করে, আপনি কত টাকা দিতেছেন ওইটা ম্যাটার করে না ফেসবুকের কাছে, আপনার কোয়ালিটিটা কি করে, ম্যাটার করে। আপনার এটা কোয়ালিটি যদি ভালো না হয়, টাকা বেশি কাটবে, তারপরও আপনি টাকা বেশি দিয়েও এক্সপেক্টেড ফলাফল আনতে পারবেন না। ওকে, সো এখন তাহলে কি করতে হবে, এদের কোয়ালিটি ভালো করতে হবে, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এখন ভালো কন্টেন্ট কি জিনিস, ভালো কন্টেন্ট কিভাবে বানাবেন, ওটা নিয়ে আমরা কন্টেন্ট মার্কেটিং এর ক্লাস যখন হবে তখন আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি একটা সেলস কন্টেন্ট কিভাবে বানাইতে হবে। এন্ড অফ এভরিথিং মোটে মোটে কি তোরপার এখন বুঝেন যে ভালো কন্টেন্ট মানে হচ্ছে খুব ভালো সিনেমাটিক ভিউ দেয়া না, খুব ভালো গ্যাজেট ইউজ করে ভিডিও বানানো না, হ্যাঁ, খুব বেশি গ্রাফিক্যাল এলিমেন্ট ইউজ করে ছবি ডিজাইন করা না। ভালো কন্টেন্ট মানে হচ্ছে অডিয়েন্স সেটা অ্যাকসেপ্ট করতেছে কিনা, ঠিক আছে। সো অডিয়েন্স যদি অ্যাকসেপ্ট করে দ্যাটস ফাইন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করবো, আর অন্য আপনারা সেটা জানেন কিনা, সেটা হচ্ছে মিস্টার বিস্টের ভিডিও কিন্তু তত কোয়ালিটিফুল হয় না ইন টার্মস অফ তার যত গ্যাজেটস। হ্যাঁ, 100-র উপরে তার গ্রুপ সামথিং, তারপরে তার যে ক্যামেরাগুলো এক একটা দাম হচ্ছে $25,000, শুধু লেন্স, শুধু শুধু ক্যামেরাটা, লেন্স তো আছে। সো একজনে একটা ইউটিউবার আছে মিস্টার হোজ দ্য বস, হ্যাঁ,
সে মিস্টার বিস্টের স্টুডিওটা 2 বার ভিজিট করছে। লাস্ট টাইম মিস্টার বিস্ট এখন গেম শো চলে, এক ভিডিওতে সে $14 মিলিয়ন খরচ করতেছে একটা ভিডিওতে, যেখানে তার ক্যামেরা অ্যান্ড গ্যাজেটস গিয়ারে আছে ধর $9 মিলিয়ন, আর $5 মিলিয়ন হচ্ছে তার প্রাইজ মানি। বুঝতে পারতেছেন? তাহলে দেখেন, সে চাইলে কিন্তু একদম হলিউডের মধ্যে একদম সিনেমাটিক বানাইতে পারত। সিনেমাটিক হয়, মনে হয় যে কিরে ক্যামেরার এত কোয়ালিটি কম আসে কেন, বা যেরকম হাই কোয়ালিটি হওয়া উচিত সেরকম কিন্তু হয় না। আমাদের বাংলাদেশের একটা মুভি মানে সিম্পল ক্যামেরা দিয়ে কত সিনেমাটিক নিয়ে আসে, তাই না? সেখানে মিস্টার বিস্ট এত গেজেট থাকা সত্ত্বেও কেন এত হাই কোয়ালিটি হয়? এডিটিং এর সময় নষ্ট করতে। সেটা না, অনেক বড় এডিটিং প্যানেল আছে, ঠিক আছে? আপনারা ভিডিওটা দেখেন, মিস্টার বিস্টের মিস্টার হোজ দ্য বস চ্যানেলের নাম। মানে স্টোরি টেলিং এর জন্য একটা বিশাল টিম আছে, কালার ঠিক মতো হইতেছে কিনা পুরা শোটার, ওইটার জন্য একটা টিম আছে, ক্যামেরা পরিচালনার জন্য একটা টিম আছে, ঠিক আছে? ক্যামেরা অপারেট করতেছে মানে একটা পরে একটা, ভিডিও এডিটিং এর আলাদা টিম আছে, সবকিছু আলাদা আলাদা টিম আছে, ঠিক আছে? এডিটিং এর সময় নাই এরকম কিছু না। যেটা হচ্ছে পিপল ওয়ান্টস দ্য রিয়েলিটি। মানুষ খুব বেশি সিনেমাটিক চায় না, মানুষ চায় হচ্ছে রিয়েলিটি। মানুষ চায় মানে কানেকশনটা চায়, রিয়েল কানেকশনটা চায়। সিনেমাকে আমরা কি মনে করি? সিনেমা হচ্ছে জাস্ট একটা ইমাজিন পর্যায়ে। সিনেমা কিন্তু কখনোই আমরা রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করি না। সো মানুষ চায় রিয়েলিটি, যেটা তার পার্সোনাল সে কানেক্ট করতে পারে, ঠিক আছে? এইটাই হচ্ছে মেইন বিষয়। তো এটাই আপনাকে খুব বেশি সিনেমাটিক হইতে হবে না, মানুষজনের সাথে আপনাকে কানেক্ট করতে পারতে হবে, সেইটাই বেটার কন্টেন্ট। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে বললাম? আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের অকশনটা, আপনি যদি কার এর টাকা শো করবে, অকশনে কে উইন করবে, সেটা ডিপেন্ড করে কয়টা জিনিসের উপরে, মানে 3টা জিনিসের উপরে, যেটাকে বলা হচ্ছে টোটাল ভ্যালুর মান। টোটাল ভ্যালু যার বেশি হবে সে কি অকশনে উইন করবে। আর টোটাল ভ্যালুটা 3টা মেট্রিক্সের উপরে ক্যালকুলেশন হয়: অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেটেড অ্যাকশন রেটস, রিলেভেন্স এন্ড কোয়ালিটি। ইট ইজ নট জাস্ট ফেসবুক, অল দ্য অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, গুগল বলেন, ইউটিউব বলেন, অন্য সোশ্যাল মিডিয়া, সব জায়গাতে অকশন প্রসেস আছে, ঠিক আছে? এবং ওই অনুযায়ী প্ল্যাটফর্মগুলো কাজকর্ম করে। আপনাদেরকে এখানে কোনো কোয়েশ্চন আছে? এখানে কোনো কোয়েশ্চন আছে? আমার আছে। বলেন। ঘটনা হচ্ছে যে আপনি তো বললেন যে হ্যাঁ আমি যদি ব্যালেন্স দিই সেটা ম্যাটার করে না, বাট হচ্ছে যদি সেটার কোয়ালিটি ভালো হয় বা পাবলিক সেটা থাকে। এখন ইউটিউবে যে ব্যাপারগুলো হয়, আমি ঢুকলেই দেখি ফুড পান্ডা মানে খাওয়ানো মানে আমি প্রকাশের পেয়েছি, মানে আমি প্রচুর রিপোর্ট করছি, তারপর ওইটাই আসে না কেন? কারণ এখন আপনি রিপোর্ট এখানে আমার দিক থেকে একটা কারণ মনে হইতেছে কি, আমি তো টিয়া করি, মানে রিপোর্ট করি। বাংলাদেশ আসলে ইউটিউবের মানে গুগলের প্ল্যাটফর্মটাই ফাঁকা, তেমন বেশি কেউ অ্যাড দেয় না। বাংলাদেশ থেকে যারা অ্যাড দেয় কয়েকটা প্ল্যান, তারা যার ফুড পান্ডা, ঠিক আছে? আর দেখি না। সো ইউজুয়ালি অ্যাড তারাই দিতেছে, আর কেউ নাই। আপনি দেখলে তাদের এডি দেখতে হবে। লাইভ আমাকে কারণ না, আর কেউ নাই মার্কেটে। আপনি যে তারা জানছে ফুড পান্ডা এরাই তো আছে বড় বড় ব্র্যান্ড হিসেবে। 10 মিনিট স্কুল তো মাঝে মাঝে ভুলেছিল অ্যাড দেয় আর কি। দেন এখন আচ্ছা, যেটাই হোক, so, আপনি স্কিপ করলে কাটটা দেন, অ্যাড তো আপনাকে দেখতে হবে। আমি প্রিমিয়াম কিনে প্রিমিয়াম কিনতে পারেন, এমন করে টোটালি ওয়ার্থ ইট। এত টাকা নাই কি না এত টাকা হয় কেন? স্টুডেন্ট আইডি থাকলে 120 টাকা পার মান্থ, আর স্টুডেন্ট না থাকলে 220 টাকা। আমরা সে অনেক আগের যুগে যেখানে আমরা টিভি দেখতাম, সেই যুগের পোলাপান ইউটিউবে আর টিভি দেখতাম। আমি ইউটিউব প্রিমিয়াম ইউজ করছি টানা কয়েক মাস, এরপর আমার কার্ডের প্রবলেম হওয়াতে এখন ইউজ করতে পারতেছি না। বাট আই রিয়েলি লাভ ইট। মানে প্রথম কথা হচ্ছে হ্যাসেল ফ্রি, অ্যাড দেখা যাইতেছে না। অ্যাডটা যে কত বড় মানে মানে ডিস্টার্বিং। থ্রিলার একটা মুভিতে যখন একটা মুভি মুডে বাড়া হচ্ছে
পুরো ইমোশনে পানি ঢেলা দেয়। যখন ওই যে থ্রিলার আচ্ছা, মুভিগুলো দেখছেন নেট বেশি বেশি দেখতে। এটাও আপনি একটা আমাদের কথা। বললে যদি আপনি যদি নিজে প্রিমিয়াম আমি কিনে সার্চ রাখতেন দিয়ে তাহলে দেখছি জানেন। এটা শুধু আমি না, এটা আরো অনেক মার্কেটাররাই করে। আমরা তো আমি তো বলতে চাচ্ছি ফেসবুকে দেখেন, ইউটিউবে তো দেখার কথা বলি। সো অ্যাড দেখবেন ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি যারা ইউটিউব ইউজ করে, আমার কথাই বলি। সো ধরেন পডকাস্ট দেখে 2 ঘন্টা, ঠিক আছে, চলতেছে চলতেছে, হয়তো আমি কাজ করতেছি অথবা বসে আছি অথবা শুয়ে আছি, একটা চলে আসলে মোবাইলটা একটু দূরে এই যাই স্কিপ করা, এটা কি পসিবল? খুবই ঝামেলা আর কি। আবার দেখা গেছে ইউটিউবের মিউজিক যে প্রিমিয়াম আছে ওইটা আপনি ইউজ করতে পারতেছেন। আপনার স্পটিফাই সাবস্ক্রিপশন নিয়ে লাগবে, স্পটিফাই সাবস্ক্রিপশন আমি কয়েক মাস নিয়েছি, পরে দেখলাম যে এখন যেহেতু পিসি আছে ইউটিউবে চলতে থাকে, তো স্পটিফাইটা এখন প্রয়োজন হয় না। বাট হ্যাঁ, স্পটিফাইটা কেন ভালো লাগে? কজ অফ দ্য অ্যালগোরিদম। হ্যাঁ, অ্যালগোরিদমটা খুবই স্ট্রং মিউজিকের দিক থেকে, ঠিক আছে। আচ্ছা, সো ইউটিউব মিউজিক প্রিমিয়ামটা বাইরে যেতেছেন, তাই থিঙ্ক যদি আপনারা কার্ডটার থাকে ইউটিউব প্রিমিয়াম ইউজ করতে পারেন, ওয়ার্থ ইট হবে। আচ্ছা, আর যদি পিসিতে ইউজ করেন তাহলে অ্যাড ব্লকার ইউজ করতে পারেন। ওকে, আমি এখন অ্যাড ব্লকার ইউজ করি, ইউটিউবার অ্যাড আসে না, ঠিক আছে, ইউটিউব অ্যাড ফ্রি ভাবে চলে। ওকে, আচ্ছা, এগুলো কি জিনিস একটু পড়বেন, এগুলা খুব বেশি একটা বলার নাই আসলে। এরপরে আসেন হাউ ফেসবুক অ্যালগরিদম ওয়ার্কস ফর পার্সোনালাইজ ফিড। এটা নিয়ে আমরা আপনাদের অলরেডি একটা আইডিয়া আছে। আমরা ফেসবুকে ঢুকলে কি কি পোস্ট দেখি? ফ্রেন্ডস, ফ্যামিলি, আমরা যে পেজগুলোকে ফলো করি, যে গ্রুপগুলোতে যুক্ত আছি, তাদেরই তো, তাই না? অ্যান্ড ফেসবুক আপনাদের ডেটা কিভাবে ট্র্যাক করে সেটাও কিন্তু আপনারা জানেন, ঠিক আছে। আচ্ছা, আর অ্যালগোরিদম এইটাই, আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আপনাকে ওই বিষয়ে, এখন অনেক সময় আমরা অনেক পেজ ফলো করি না, এক চলে আসে সাজেস্টেড ফর ইউ লেখা থাকে, বিকজ আমরা ওই বিষয়ে ইন্টারেস্টেড। সো এই আর কি, আপনাকে ট্র্যাক করে ফেলে, দেন আপনাকে ওই বিষয়ে দেখাইতে থাকে, ওই বিষয়ে পোস্টগুলো আপনার সামনে আনতে থাকে, ঠিক আছে। আর বাংলাদেশ তো আসলে একটা যখন হাইপ চলে তখন আসলে ইন্টারেস্ট থাকে না, হাইপে সারাদিন সামনে ভাসে। মানে আমার বন্ধু যেটাতে পছন্দ করে সেটাও আমার দেখা দিবে। হ্যাঁ, সেখান থেকে রিকমেন্ডেশন আসে। আবার যখন অ্যাড দেখতে থাকেন, একটা অ্যাডের উপর লেখা থাকে যে অমুক পিপল লাইক দিস, রিয়েক্ট দিস, কেয়ার অ্যাবাউট ইট, ফলো দ্যাট, ঠিক আছে। সো এটা দ্বারা আপনাকে একটু ইন্সপায়ার করে। সো এখন ওই মধু এটাই সারাদিন ফিডে দেখি, ঠিক আছে। সো বাঙালি আসলে হাইপের উপরে চলে, যেগুলো হচ্ছে প্রচুর বাঙালি। আচ্ছা, আচ্ছা, এখন আসেন আমাদের ফার্স্ট ক্লাসের পার্টটা শেষ মোটামুটি। সো এটা নিয়ে আপনি একটু মাথা ঘামায়েন, টোটাল ভ্যালু মান যাচাই করে ফেসবুক আপনার একটা সামনে নিয়ে আসবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওগুলো কি অ্যাডের ইয়া ছিল, মানে অ্যামাউন্ট কত টাকা খরচ হবে ওগুলো ছিল বক্স যে? এটা জাস্ট অ্যান এস্টিমেশন, নাথিং মোর দেন দ্যাট। মানে আমি ওই একটা করলে কত টাকা খরচ হতে পারে, কোম্পানি কত টাকা খরচ হবে? এটা জাস্ট অ্যান এস্টিমেশন, এটা আসলে আলোচনা করাটা এখানে অর্থিক মোটে করতেছি না, আপনারা করে নিন। আচ্ছা, ক্রিয়েটিং এ ফেসবুক পেজ, আমাদের একটা সর্বপ্রথম প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন কে কে? আপনি পারেন? আপনি তো করেছেন। আপনি করছি, করেছেন? আপনি কখনো করি নাই। কখনো করেন না, আপনি করছেন। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট করা তো ইজি ছিল, ক্রিয়েট করা তো আর সেখানে কিছু নাই, বাট সেট আপ করা আর কি, যেগুলো এক্স্যাক্টলি আমাদের পেজে কি কি থাকা উচিত। হ্যাঁ, এটা আসলে ইম্পর্টেন্ট। তো আমার এখানে তো আসলে অনেক পেজ, প্রথম কথা হচ্ছে আহ, মানে 40-50টা আমাদের ফেসবুক পেজ আছে। So আমি আসলে নতুন করে ক্রিয়েট করা আমার জন্য ডিফিকাল্ট। আচ্ছা, তো ধরেন
আমরা যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে 9 ডট মেনুতে যাইতে হবে। কি মেনু? মানে এই যে 9টা ডট আছে বা এদিকে 3টা ডট, তা 9 ডট মেনু অথবা এটা হচ্ছে 3 ডট মেনু। সো 9 ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে পেজেস নামে একটা সেকশন চলে আসছে। ইনস্টেড অফ আপনারা এদিকে খেয়াল করেন, এই অপশনগুলোর নিচে সি মোড়ে দেন, পেজেস নামে একটা অপশন আছে। দুই জায়গাতে পেয়ে যাবে, এক জায়গাতে ক্লিক করলেই হবে, জাস্ট গেলে। আচ্ছা, যাওয়ার পরে এদিকে আপনার আগের পেজগুলো থাকবে, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে ক্লিক করবেন। আচ্ছা, পার্সোনাল প্রোফাইল অর পাবলিক পেজ। পার্সোনাল প্রোফাইল কখনোই না, আর এটা ফেসবুকের নতুন ফিচার, নতুন বলতে নতুন না, 2 বছর হয়ে গেছে। পাবলিক পেজ আপনারা পড়ার চেষ্টা করেন, ফর বিজনেস অর ক্রিয়েটর অর অর্গানাইজেশন, তো আমরা এটার জন্য ক্রিয়েট করব। সো নেক্সটে ক্লিক করলাম, গেট স্টার্টেড। আচ্ছা, দেন হচ্ছে আমাকে কিছু ইনফরমেশন দিতে বলতেছে, পেজ নেম, ক্যাটাগরি, বায়ো, এগুলো দিতে বলতেছে। এখন বলেন পেজ নামটা কি দিবেন? সহজ কথা, আপনার বিজনেসের নাম দিবেন। ক্যাচি কোনো একটা নাম, হুম, ক্যাচি কোনো নাম। কেচি বলতে ইন টার্মস অফ হোয়াট? কেচি বলতে ক্যাচি বলতে হচ্ছে এখন মানুষ যেটা না কনজিউমার যেটা। আচ্ছা, পেজের নাম মানে একটা বিজনেসের নাম, আর একটা বিজনেসের নাম মানে একটা ব্র্যান্ডের নাম, ঠিক আছে? তো এখন আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি একটা বিজনেসের নাম কিভাবে সিলেক্ট করা উচিত। প্রোডাক্ট উপর ডিপেন্ড করে না, আমি মনে হয় এরকম আর কিছু নাম দিতে না তো হ্যাঁ ইউনিক হইতে হবে। সো এটা তো প্রথমে হবে, ইউনিক হবে, শর্ট হবে। দুইটা কথা, ইজি টু স্পেল, ইজি টু রিমেম্বার। আমাদের তো বাঙালিদের সমস্যা আছে, এখন আমি দিয়ে রাখলাম মানে এলিগেন্ট পাঞ্জাবি ভিতরে বিক্রি করলাম, মনে করেন যে শাড়ির ব্লাউজ থেকে কিনে নিতে হবে। সেটা আপনি দিবেন কেন? এটা একটু করে ভুলটা মানুষ, বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে, কারণ আমি নিজে অ্যাড দেখতে গিয়ে অনেক কিছু ফেস করছি। হ্যাঁ, ডেফিনেটলি আপনার প্রোডাক্টের সাথে রিলেভেন্সি থাকতে হবে। সো দেখেন আমি বলি, অ্যাডের ইজি টু স্পেল, ইজি টু রিমেম্বার, দুইটা জিনিস করতে হবে। যেটা করা যাবে না সেটা হচ্ছে ডো নট লোকালাইজ, এটাকে লোকালাইজ করা যাবে না, নরমালাইজ করা যাবে না। লাইক ইজি টু স্পেল উচ্চারণ করতে সহজ হবে, ঠিক আছে? ইজি টু রিমেম্বার এবং উচ্চারণের সাথে সাথে মনে রাখতেও সহজ হবে, কঠিন কিছু হওয়া যাবে না, ওকে? এবং এটা শর্ট হইতে হবে, 2 থেকে 3 ওয়ার্ডের মধ্যে, ওকে? লোকালাইজ করা যাবে না যে অমুক জোন বিডি, অমুক সব বিডি, ঠিক আছে? লেটস আমি টি শার্টে বিজি করতেছি, টি শার্ট স্টোর বিডি, এটা কোনো নাম পড়ে না, লোকালাইজ করা যাবে না, প্রোডাক্টের সাথে একদম হুবহু লোকালাইজ করা যাবে না, ওকে? সো এখন কথা হচ্ছে আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট বিক্রি করতে চান, একটা প্রোডাক্টের উপর ভেরি করে নামটা দিয়ে দেন, তাহলে ওই প্রোডাক্টটা সেল করতে পারবেন না। যেমন ইলিগেন্স পাঞ্জাবি শাড়ি বিক্রি করে ফেলতেছে, ঠিক আছে? সো আপনি দিতে পারেন ইলিগেন্সের আশেপাশে একটা কিছু দিতে পারতেন, তাহলে আপনি সবকিছু বিক্রি করতে পারতেন। এলিগেন্ট সবগুলো চলতো, ইলিগেন্স সব কথা আবার হয় না, তখন তো আবার পুরো নর্মালাইজ হয়ে যেতেছে। নর্মালাইজও করা যাবে না, লোকালাইজও করা যাবে না। ইট হ্যাজ টু বি ইউনিক, ইজি টু স্পেল, ইজি টু রিমেম্বার। এখন আসেন কয়েকটা মেথড হইতে পারে। সর্বপ্রথম আমরা গুগলে সার্চ করি, আপনার বিজনেসের নাম লিখবেন, ধরুন মানে বিজনেসের টাইপ লিখবেন। বিশেষ ধরেন আমারটা হচ্ছে ই কমার্স বিজনেস, আপনাদেরটা অন্য কিছু হইতে পারে। সো ই কমার্স বিজনেস নেম আইডিয়াস, তো দেখেন উইক্স 120 প্লাস ই কমার্স বিজনেস নেম আইডিয়াস, এটা আমরা ওপেন করি, কন্ট্রোলে ক্লিক করে প্রেস করলে নতুন ট্যাব ওপেন হবে। এটা ওপেন করি, 150 প্লাস। শপিফাইটা কোথায়? আচ্ছা, 300 প্লাস। সেরকম অনেক অনেক নাম আছে এখানে, আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সব ফিউশন, ফ্লিপকার্ট, কানেক্ট, এগুলোতে আপনি পড়েন, অনেক অনেক আইডিয়া আসলে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর
তারপরে এখানে 150টার উপরে নাম আছে। ইনস্টামার্ট, পপ কালচার স্টোর, হ্যাঁ, ভিভিড ভল্ট, আচ্ছা, প্যারাগন গুডস, এটাও খারাপ না। হ্যাঁ, তারপর হচ্ছে লেগেসি মার্ট, লুকস লো, পিউরলি প্লেট। এটা অনেক অনেক নাম আর আইডিয়া আপনি এখান থেকে পাইতেছেন, এবং এখানে আরো রেজাল্ট আছে। আপনি একটু ঘাটাঘাটি করবেন, অনেক আইডিয়া পেয়ে যাবেন। সেকেন্ডলি আপনার চ্যাট জিপিটিতে যান। হ্যাঁ, চ্যাট জিপিটি গিয়ে বলেন যে হে, আই ওয়ান্ট টু স্টার্ট আ ই-কমার্স বিজনেস, help me finding a brand name. It's a, let's just say, clothing brand. আরে ভাই, এত কথা বললে কেন হবে? Give me name ideas. সো এখানে তাকে বলেন যে 100 আইডিয়া দাও, এখানে 25টা আইডিয়া দিছে। হ্যাঁ, 100 আইডিয়া, 200 আইডিয়া, সে কিন্তু দিতেই থাকবে, ইনলেস চলতে থাকবে। সো আপনি এখান থেকে খুঁজে ভালো একটা নাম চুজ করতে পারতেছেন। সেগুলোতে সে হচ্ছে ইংলিশে দিচ্ছে। আপনি চাইলে আরবিতে, যদি আপনার সৌদি আরবে বিজনেস হয়, আচ্ছা, আপনার অ্যারাবিক নাম প্রয়োজন, আপনি আরবিতে বলে সে আরবিতে দেবেন। বাংলাতে বলেন, বাংলাতে দেবেন। Give ideas. ট্রেন্ডিস্তা আবার কি রে ভাই? আচ্ছা, ফ্যাশন ভিলা। আচ্ছা, যাই হোক, খুঁজতে হবে, দেন আপনি সেভ গুগলে সার্চ করলে আইডিয়া পেয়ে যাবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সাদা কালো নাম একটা ব্র্যান্ড অলরেডি আছে বাংলাদেশে, ঠিক আছে? পাঞ্জাবি বিক্রি করে, হাট বিক্রি করে। এলো পাথারে, ঠিক আছে ভাই, মাইনা নিলাম। আচ্ছা, সব ধরেন একটা নাম দিলেন, ঠিক আছে? সো ধরেন আমি দিলাম হচ্ছে ইনস্টামার্ট। ইনস্টামার্ট আমি একটা নাম দিলাম। আচ্ছা, এদিকে খেয়াল করেন। পরে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা কেন প্রয়োজন? ধরেন আপনি যখন ক্যাটাগরিটা দিতেছেন, ফেসবুক আপনার পেজটাকে ওই অনুযায়ী লিস্টিং করে নিবে, তাদের আর্কাইভে ওই অনুযায়ী সেট করে নিবে। সো ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট, আপনার বিজনেস টাইপটা ফেসবুককে বুঝাইতে হবে, ঠিক আছে? সো ক্যাটাগরি, এখন ধরুন আপনারা এটা ক্লোদিং ব্র্যান্ড, ঠিক আছে, অথবা ই কমার্স ওয়েবসাইট। সো আপনি ই কমার্স, আচ্ছা, সো লেটস সে ক্লোদিং, দিয়ে কি আসে? ক্লোদিং ব্র্যান্ড, ক্লোদিং শপ, অনেক কিছু আসতেছে, অ্যাপারেল এন্ড ক্লোদিং। আমি অ্যাপারেল এন্ড ক্লোদিং দিলাম, আরো 2টা দেওয়া যাবে, বাট একটা দিলেই এনাফ। ওকে, এখন ক্যাটাগরি যদি আপনি আইডিয়া না পান, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে ভাই, আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাইতেছি, আমার নাম হচ্ছে এটা, আমি অমুক প্রোডাক্ট সেল করব, কারণ আমি ক্যাটাগরি কি দিব খুঁজে পাইতেছি না, হেল্প মি উইথ দ্যাট। ঠিক আছে, তাহলে আপনাকে অনেক ক্যাটাগরি আইডিয়া সে দিবে, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে বায়োটা কিভাবে দিবেন এবং কি দেওয়া উচিত। আচ্ছা, বায়োর মধ্যে হচ্ছে আপনার ব্র্যান্ডের একটা ভয়েস। ব্র্যান্ড ভয়েস মানে হচ্ছে ব্র্যান্ডের মিশন এন্ড ভিশন, প্লাস আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন, আপনার বিজনেস ব্র্যান্ডের মিশন এন্ড ভিশন কি, এন্ড হচ্ছে আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন, এই দুইটার কম্বিনেশনে একটা কথা লিখতে হবে। ওকে, সো এখন আপনার থেকে যদি আইডিয়া আসে খুবই ভালো,
ইনস্টেড অফ আপনার চ্যাট জিপিটিতে যাইতে পারেন, যে জিজ্ঞেস করেন যে ভাই আহ, আচ্ছা এখানেই বলি তাহলে সে আরো সহজে বুঝবে। আই চুজ ইনস্টামার্ট। Now help me writing heritage bio. আচ্ছা সেখানে সে একটা আইডিয়া দিছে, আপনি যদি বাংলাতে বলেন সে আপনাকে বাংলাতেও দিবে। এবং চ্যাট জিপিটি যখন প্রথম বের হয়েছিল বাংলাতে খুব একটা এক্সপার্ট ছিল না, যা বলতো আমরা সবাই হাসাহাসি করতাম, বাট এখন সে বাংলাতে অনেক এক্সপার্ট হয়ে গেছে, বাংলাতে অনেক ভালো মানে রেজাল্ট সে দিতে পারে। ওকে, সো এই হচ্ছে ধরেন আমি একটা নিলাম আর কি, এতটুকু নিলাম। আপনি যদি বলেন যারা কয়েকটা ভার্সন দাও, 3টা 4টা 5টা, তখন আপনি আরো চুজ করতে পারবেন আর কি। আচ্ছা, এই আর কি আপনার ব্র্যান্ডের মিশন ভিশন প্লাস আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন, এই দুইটার কম্বিনেশনে একটা বায়ো লিখবেন। লেখার পরে শেষ, কাহিনী শেষ, আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলবেন। আমি আর ক্রিয়েট করতেছি না, আপনারা হয়তো ক্রিয়েটে ক্লিক করবেন আর কি। আচ্ছা এবার আসেন আমি একটা পেজ ওপেন করি, তাহলে কথা বলতে ইজি হবে। লেটস সে ধরেন ক্লিন পিওর পেট, দিস ইজ অর্ডার অফ বিজনেস। আচ্ছা প্রিম পিওর পেট এটা হচ্ছে একটা ব্লগিং সাইট, এখানে পেট কেয়ার নিয়ে কথাবার্তা বলে আর কি, পেট কিভাবে গোসল করাইতে হয়, গ্রুমিং করতে হয়, হ্যাঁ এই টাইপ জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলে। ছবিগুলো খুবই সুন্দর না? বলেন তো এগুলা কি ডিজাইন করা হয়েছে নাকি এই দিয়ে আপনার কাছে কি মনে হয় এটা এই দিয়ে করা? আপনার কাছে মনে হয়? হ্যাঁ না এটা এই দিয়ে করা। এই তো দিন যত চাইতেছি এই তো আপডেটেড হইতেছে, আর রেজাল্ট তো ভালো আসতেছে। সো এটা হচ্ছে ফ্রি এআই, মাইক্রোসফট বিং যে এআই আছে কোপিলট এটা, আর একদমই রিয়েলিস্টিক, যে বুঝার কোনো সুযোগ নেই। ওইরকম করতে হলে আপনাকে মিড জার্নি ইউজ করতে হবে। মিড জার্নিতে একদমই রিয়েলিস্টিক, বুঝবেনই না। আচ্ছা তারপর হচ্ছে তাহলে যারা গ্রাফিক্স শেখে তাদের কাজ তো। আচ্ছা তারপর হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই, যেটা ফটোশপের ভিতরে ইনবিল্ট একটা এআই, আপনার ফটোটাকে এক্সপ্যান্ড করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এলিমেন্ট চেঞ্জ করা খুব ইজিলি করা যায় ফায়ারফ্লাই দিয়ে। অ্যাডোবি ফায়ারফ্লাই ফটোশপের একটা ইনবিল্ট এআই। সো এখন কথা হচ্ছে এআই যখন আসতেছে তখন আসলে এআই কে সাথে করে আপনাকে অ্যাডভান্স হতে হবে, ঠিক আছে? মানে এআই আপনার চাকরি খাইতেছে না, এআই আপনাকে আরো হেল্প করতেছে। আপনার এখন থেকে আপনাকে এআই কে ইউটিলাইজ করতে হবে। যদি আপনি এআই কে ইউটিলাইজ করতে না পারেন, আপনি 7 সমুদ্র 13 নদীর নিচে হারিয়ে যাবেন। বুঝতে পারতেছেন? সো যেমন আমার কথাই আমি বলি, এখন আমি যত সহজে কাজকর্ম করতে পারতেছি, রিচার্জ থেকে শুরু করে কাজ এক্সেস করা, এআই না থাকলে হয়তো আমার লাইফ আরো 50% পিছিয়ে যেত, মেবি, আই ডোন্ট নো। ঠিক আছে, কি যেভাবে হেল্প করতেছে আমার। আচ্ছা যেটাই হোক, সো এআই কে আপনাকে ইউটিলাইজ করতে পারতে হবে। আচ্ছা গ্রাফিক ডিজাইন আসার পরে এআই মানে গ্রাফিক ডিজাইনে এআই আসার পরে গ্রাফিক ডিজাইন ভ্যালু কমে গেছে, বিষয়টা এমন না। ডিজাইনাররা এখন আগে থেকে এখন আরো বেশি সহজে ডিজাইন করতে পারতেছে। আগে ম্যানিপুলেশন করার জন্য অমুক জায়গা থেকে এটা কালেক্ট করো, নিয়ে এসে একসাথে করো, অনেক হ্যাসেল হয়ে যায়। এখন আপনি কমান্ড দিয়ে প্রম্পট দিয়ে এলিমেন্ট বানায় ফেলতে পারতেছে। সো এআই আপনাকে হেল্প করতেছে টু স্কেল আপ ইউর ওয়ার্ক।
ওকে, দ্যাটস দ্য থিং ওয়ার্কিং অন হিয়ার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এখন ধরেন আমাদের পেজের একটা বায়ো লেখা শেষ, একটা নাম দিলাম। হ্যাঁ, এখন আসেন একটা লোগো আমাদেরকে দিতে হবে। লোগো দ্বারা আপনি ডিজাইন করবেন না, লোগো ডিজাইন করাবেন হচ্ছে আপনার ডিজাইনারদের ডিজাইন করাই নেবেন। যাই লোগোটা কেমন হয়েছে ফার্স্ট অফ অল বল। সুন্দর হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি যখন লোগোটা ডিজাইন করতেছেন, লোগো মানে হচ্ছে আইকন। লোগো মানে কি? আইকন, একটা ফেস, একটা চেহারা। ওকে, সো এটার মধ্যে খুব বেশি লেখালেখি করা যাবে না, অ্যাজ সিম্পলিস্টিক অ্যাজ দ্যাট রাখতে হবে, একদম ক্লিন রাখতে হবে। এরপর হচ্ছে লোগোটা আপনি ডিজাইন করার পরে আপনি যখন আপলোড করতেছেন তখন চারিদিকে এক্সপেক্ট রেশিওটা মেনটেন করতে হবে। খুব বেশি ফাঁকা রাখা যাবে না, আবার একদমই সমান সমান করে ফেলা যাবে না। একটা ব্যালেন্স পর্যায়ে চারিদিক দিয়ে ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, লোগোটা আমাদের ডিজাইনার করছে, তো লাগবে লোগো ডিজাইন মাত্র ২,০০০ টাকা, বেশি টাকা লাগবে না। আচ্ছা, সো ধরেন চারিদিকে ব্যালেন্স পর্যায়ে ফাঁকা থাকতে হবে। আচ্ছা, লোগোটা এখানে বড় দেখা যাচ্ছে, কিন্তু যখন পোস্ট করতেছেন তখন কিন্তু ছোটই দেখা যাইতেছে। তখন কিন্তু বোঝার সুযোগ থাকে না এটা আসলে কি। যদি আপনি স্পষ্ট ক্লিয়ার না দেন তাহলে বুঝবে না কোন পেজ থেকে পোস্ট আসবে। সো লোগোটা খুবই সিম্পলিস্টিক, মানে কম লেখালেখি, ক্লিয়ার হইতে হবে। আর লোগোটা আইকনও হইতে পারে, যেমন ধরেন আড়ং, ১৩তলা বিল্ডিং এর আড়ং। সো তাদের লোগোটা দেখেন। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একদমই চারদিক দিয়ে ব্যালেন্স পর্যন্ত ফাঁকা আছে, একটা আইকন বুঝাই দিচ্ছে তারা। এখানে কিন্তু তারা লেখে নেই যে আমরা অমুক অমুক, কিছুই লেখে না, জাস্ট একটা আইকন বুঝাই দিচ্ছে। আড়ংয়ের ১৩তলা সব হয়েছে কোথায় যেন এটা? হ্যাঁ হ্ঁ, তাদের কাছে এনাফ পরিমাণ টাকা আছে, তারাই কিনে। নাইকির জুতার দাম যে ১.৫ লাখ টাকা, ওইটা করতে ওদিকে বিদেশি ব্র্যান্ডের তৈরি হতো। ওইটাতে একটা বলতে পারবো গুচির যে যে হ্যাঁ, জামা ওটার একটা কাপড়। খরচ আছে, এটা তো অজুহাত দিতে হবে নাকি, কিন্তু এটা তো অজুহাত নেই। গুচ্ছির ব্যাগ যে ২ লাখ টাকা। গুচি জামা কাপড়টাও একটা আপনার দেখে মনে হয় ওগুলো আমার আমার হাত পরে পড়ে না, না, বাট বাট ওগুলো এগুলো দাম যেটা অনেক। ফার্স্ট মাস্টার কপি যেটা ওইটা কিনছি ৪২০০ মানুষগুলো মাস্টার কপি নিউ মার্কেটে। হ্যাঁ, কেন কিনলো তাইলে? কিন্তু হ্যাঁ কোয়ালিটি থাকতে গেলে বুঝছি একটা ব্যাপারটা, একটা কোয়ালিটি আছে, লুক আছে, কেন আমি জানি। কারণ আড়ং কি আপনার কাছে ব্র্যান্ড মনে হয় না? আর আমি শুধু ওই যে হোম অ্যাক্সেসরিজ গুলো একটু অথেন্টিক লাগে। অ্যাপেক্সের জুতা আছে ২৫,০০০ টাকা বাংলাদেশে। অ্যাপেক্সের তো নর্মালি ওই দিন জুতা মনে হচ্ছে কত ২০০০ না যাই দিই ৭,৫০০ জুতা প্রায় এই সাইকেল কিনে যদি মধ্যে থেকে চলে যেত শেষ, সব শেষ। হ্যাঁ, আমাদের হচ্ছে আপনার কাছে ভ্যালুয়েট না হইতে পারে, but এখন কথা হচ্ছে দুনিয়াতে সব প্রোডাক্টেরই কাস্টমার আছে, সব দেবে না, ঠিক আছে? এখন এখন মনে করেন আমরা যদি আমরা রেস্টুরেন্ট বিজনেস ওনারা যদি এখন একটা খাবার বিরিয়ানি বিক্রি করতে যাই তখন বক্তব্য করে শুনবে কি কেন ৭০০ টাকা পে করলেন। এখন দেখেন, আপনি যেটা বলতেছেন ৩ লাখ টাকার শাড়ি কেন, প্রতি প্রোডাক্টেরই কাস্টমার আছে। কোন প্রোডাক্টের দাম যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে আপনি ধরে নেন ওই প্রোডাক্ট আপনার জন্য বানাই নেই। আমি বলি না, আপনি গরিব না, ওই প্রোডাক্ট আপনার জন্য বানাই নেই। না না, অনেকে কারণ আপনার টাকা থাকলে অনেকে সেই দাম কিনে, এটা আপনার মাইন্ডসেটের। ধরেন আপনার একটা ল্যাপটপ আছে, একটা পিসি আছে, দাম কত? 40 to 50,000 টাকা। কেনই নিছেন আপনি? কজ আপনার প্রয়োজন, তাই না? সো দুনিয়াতে যত প্রোডাক্টই আছে, যত দামি হোক, প্রাইভেট জেট সেল করে না ২৫০ কোটি টাকা দিয়ে, ঠিক আছে? আপনার কাছে এটা ওয়ার্থ ইট কখনো? হ্যাঁ, প্রাইভেট। হ্যাঁ, সো যদি আপনার কাছে দাম বেশি মনে হয়, ইউ আর নট কাস্টমার। আপনার জন্য তার একটা বানাই নেই, আপনি চিন্তা করেন, একটা লাভ নেই। নরেন্দ্র মোদী চশমা পরে এটার দাম ১.৫ লক্ষ টাকা, ঠিক আছে? সো প্রতিটা প্রোডাক্টেরই কাস্টমার আলাদা। আচ্ছা
আহ তো এখন কথা হচ্ছে লোগোটা এভাবে হইতে হবে। এখন লোগোর সাইজটা কি হবে? গুগলে সার্চ করি লোগোর সাইজ, জাস্ট গুগলে সার্চ করো ফেসবুক পেজ লোগো প্রোফাইল ফটো। আচ্ছা 2048 2048 2048 2048 বা 2048 একটা বলতেছে আর কি। আচ্ছা মানে স্কোয়ার একটা শেপ হইলেই হয়েছে। কি শেপ? স্কোয়ার একটা শেপ হইলেই হয়েছে। 2048 বা 2048 এটা একটা স্কোয়ার শেপ। হ্যাঁ, আর অ্যাজ ইউজুয়াল যেটা হয় 1080p 1080p 1080 পিক্সেল 1080 পিক্সেল এটা ইউটিলাইজ করলে হয়ে যায়। এটার মধ্যে একটা কমপ্লেক্সিটি নাই। কমপ্লেক্সিটি হচ্ছে কাভার ফটো নিয়ে। কাভার ফটো লিখি কাভার ফটো সাইজ। আচ্ছা এখন আসেন কাভার ফটোটা আপনার মোবাইল পিসি ভার্সনে কিন্তু এত বড় দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলে কিন্তু এত বড় না। মোবাইলে কিন্তু আপনার কেটে যাইতেছে। ওকে, আচ্ছা তো ধরেন দেখেন এখানে সেফ জোন নামে একটা কথা আছে, যে পুরোটাই হচ্ছে কাভার ফটো সাইজ। কাভার ফটো সাইজ কত? 820 বাই 360 পিক্সেল। ওকে, আচ্ছা কিন্তু পুরোটার মধ্যে ডিজাইন করা যাবে না। আপনার এইটুকু অংশ এই অংশটা ছেড়ে দিতে হবে। এই অংশটা ছেড়ে দিয়ে এই মাঝখানের মধ্যে ডিজাইনটা করতে হবে। কজ 80% অফ ফেসবুক ইউজার ফ্রম মোবাইল। ঠিক আছে, সো আপনাকে ইউজার ইন্টেন্টের কথা খেয়াল করে মোবাইলকে মাথায় রেখে ডিজাইন করতে হবে। সো আপনি যে মেসেজটা কনভে করতেছেন কাভার ফটোর মধ্যে, মানুষ তো সেটা মোবাইল থেকে বেশি দেখবে। ওকে, সো আপনার মেসেজটা মোবাইলে কিভাবে ফুটিয়ে তোলা যায় ওটা ট্রাই করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা ধরেন আমি আরেকটা বেস্ট এক্সাম্পল আমি নিয়ে আসি। আচ্ছা দেখেন এই কাভার ফটোটা, এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ ফাঁকা আছে। হ্যাঁ, এই যে এতটুকু অংশ ছেড়ে দিছে, আর উপরে নিচে এদের অংশ নাই। আর এটা মোবাইল ভিউতে জাস্ট এইটুক দেখা যায়। ওই আমার কোথায়, লাইট শট কোথায়? আচ্ছা লাইট শট। তো ধরেন মোবাইলে শুধু এই ভিউটাই দেখা যায়। ঠিক আছে, হয়তো এইটা একটু বেশি দেখা যায়, এইটা হচ্ছে প্রোফাইলটা দেখা যায়। মোবাইলে জাস্ট এইটুকু দেখা যায় মনে। সো উনি যে মেসেজটা কনভে করতে চাইতেছে এই মেসেজটা কিন্তু মোবাইলেও ভালো করে শো করতেছে, পিসিতেও শো করতেছে। বুঝতে পারতেছেন? সো এটা খেয়াল রেখে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। আপনি ফোকাস করার জন্য জিনিসটাকে একদম যেহেতু বাম পাশে মানে প্রোফাইল পিকচারটা থাকবে জন্য ডান পাশে জিনিসটা করে ফোকাস করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা তাহলে কাভার ফটো এন্ড প্রোফাইল পিকচার কি জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে বুঝতে পারছেন? ডিজাইন তো আর আপনি করবেন না, ডিজাইন তো ডিজাইনার করবে। আপনি তাকে বলে দিবেন যে ভাই আমার এভাবে এভাবে লাগবে। আচ্ছা এবার আসেন আমরা পেজটা সেট আপ করতে হবে। সো পেজ সেট আপ করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাবাউট সেকশন। কোথায়? অ্যাবাউট সেকশনে চলে যাবেন। যাওয়ার পরে প্রথমে কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফো,
পেজের ক্যাটাগরি যেটা দিছেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, তো আমি চেঞ্জ করতেছি। সার্ভিস এরিয়া না দিলেও হইতেছে। ফোন নাম্বার ডেফিনেটলি আপনাকে দিতে হবে। আমাদের এটা যেহেতু ইউএস এর নামে দিছি, বাস ইউএস এ রেজিস্টার করা না, এই জন্য কোনো ফোন নাম্বার আমাদের এখানে নাই, এই জন্য এটা দেওয়া হয়নি। বাট আপনার একটা ডেফিনেটলি একটা ফোন নাম্বার দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ট্রাই করবেন অ্যাড করে দেওয়ার জন্য। ওকে, লোকেশন সার্ভিস এরিয়াটা কি বাধ্যতামূলক থাকে? সার্ভিস এরিয়া না দিলেও হবে, বাট ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দিতে হবে। আচ্ছা, অ্যাড্রেস, অ্যাড্রেসের এখানে প্রথম হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, কোন পথ রাস্তার লোকেশন, এরপর হচ্ছে সিটি বা টাউন, এরপর হচ্ছে পোস্টাল কোড। পোস্টাল কোড কি জিনিস? ডু ইউ গাইস হ্যাভ এন আইডিয়া? হোল্ডিং নাম্বার। পোস্টাল কোড এক এক জেলা এক একটা থাকে। পোস্টাল কোড কি জিনিস 36 পোস্ট অফিসের বলেন। হ্যাঁ, পোস্ট অফিসের শিরিন, আপনার নাম কি জানো? শিরিন। হ্যাঁ বলেন তো, পোস্টাল কোড কি জিনিস? এই জিনিসগুলো হচ্ছে আমি খালি রাখছি যেগুলো জানি না। পোস্টাল কোড মেবি হচ্ছে যে আমার বিজনেসের রেজিস্ট্রেশন ইন্টারনেট রেজিস্ট্রেশন করে কিছু। পোস্টাল কোড হচ্ছে পোস্ট অফিসের একটা কোড, আর প্রতিটা থানা, প্রতিটা জেলায় জেলার বিভাগ সব জায়গায় কি আলাদা একটা কোড থাকে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনাইজ করার জন্য একটা কোড, ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য একটা কোড, যেটাকে পোস্টাল কোড বলে অথবা জিপ কোড বলে। কি কোড বলে? জিপ কোড। আচ্ছা, এখন আপনি কি হয়ে জানবেন? আপনার লোকেশন হচ্ছে ধরেন চাঁদপুর, বাংলাদেশ। চাঁদপুরে 36 ধরেন চাঁদপুর চাঁদপুরে পোস্ট কোড পোস্টাল কোড সদর লিখি। চাঁদপুর সদর পোস্টাল কোড, এই যে এখান থেকে দেখা যাইতেছে 3600। ওকে, গভর্নমেন্টের একটা ইয়ে থেকে আসছে। সো ফরিদগঞ্জ তো একটু ডিফারেন্ট। আপনি দেখেন না, ঢাকা 1203, ঢাকা 1200, ঢাকা এখানে তো 1224। দেখাচ্ছে যে চাঁদপুর সদরেরটা 3600, এখানে হচ্ছে যে 3601 পুরান বাজার গেলে। হ্যাঁ, ওই যে একটা বাবুঘাট। ইউনিয়ন। আচ্ছা, সেটাই ধরেন ঢাকা 1224, 1203, 1200, এগুলোতে কি বোঝায়? পোস্টাল কোড বোঝায়। ঠিক আছে। Yes, I know. অ্যাড্রেসের সময় আমি স্পন্সরের কাছে গেছিলাম তো একটা অ্যাড্রেসে দেখছিলাম হচ্ছে চট্টগ্রাম 4001 জানেন হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা সামনে প্রয়োজন হবে, এই জন্য আমি বিস্তারিত বললাম, সামনে আর বিস্তারিত বলবো না। ঠিক আছে। আচ্ছা, সো আপনারা দিয়ে সেভ দিয়ে দিলেন, তাহলে হয়ে যাবে আর কি। আচ্ছা, জিমেল অ্যাজ ইউজুয়াল জিমেলটা লিখবেন, লিখে সেভ দিয়ে দিবেন। আর এখানে আপনার বিজনেসের জিমেল ইমেল হওয়াটা বেটার। জিমেল বলতেছি কেন, ইমেল। ঠিক আছে, বিজনেস ইমেল হওয়াটা বেটার। hanthen/business.com, বুঝতে পারছেন? আপনার ডোমেইনের নাম। ওকে। আচ্ছা, ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিংক, যদি এখানে ক্লিক করেন তাহলে ওয়েবসাইট লিংকটা দিয়ে এখানে জাস্ট সেভ দিয়ে দিন, তাহলে হবে। সোশ্যাল লিংক, আপনি এখানে অ্যাড সোশ্যাল লিংক দিলে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত করতে পারবেন। সো এখানে কোন সোশ্যাল প্ল্যাটফর্ম দিবেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে জাস্ট ইউজার নেমটা দিবেন। কি নেমটা? ইউজার নেমটা দিবেন। সবগুলো প্ল্যাটফর্মের ক্ষেত্রে ইউজার নেম দিবেন। আর জাস্ট লিঙ্কডিনের ক্ষেত্রে আপনার পুরো লিঙ্কটা দিয়ে দিতে হবে। লিঙ্কডিনের ক্ষেত্রে ইউজার নেমটা কাজ করে না, তো লিঙ্কডিন তো লিঙ্ক। সো এইভাবে আপনারা দিয়ে দিবেন আর কি, দিয়ে সেভ দিয়ে দিবেন। অ্যাড আওয়ার্স, আপনারা আওয়ার্সটা এখানে আনএবল দেখাতেছে কেন আই ডোন্ট নো। অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস ফার্স্ট, যেখানে তো স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। তো আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে সেটা। ইয়েস। আচ্ছা, what clothing? পেজ খোলার পরে পেজ পোস্ট করা মেম্বার এই জিনিসটা চাপেন তো আস্তে ধীরে সামনে, একটু ধৈর্য ধরেন।
তার পেজ আছে তো সে এখন পোস্ট করতে চাইতেছে। আচ্ছা, এখানে বিজনেস আওয়ার্স অলওয়েজ ওপেন দেয়া আছে। আপনারা এখানে চাইলে সিলেক্টেড আওয়ার্স দিয়ে আপনি ডে বাই ডে এখানে আওয়ার্স দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বাট অ্যাজ ইউজুয়াল আমরা অলওয়েজ ওপেনে দিয়ে রাখি আর কি। সো এই মোটামুটি আর বেশি কিছু লাগবে না। এরপর হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউ। এখানে আসে অ্যাবাউট ইউতে গিয়ে আপনার ব্র্যান্ডের মিশন অ্যান্ড ভিশন স্টোরি এটা আরেকটু বিস্তারিত লিখবেন, ঠিক আছে? কোথায় এটা? অ্যাবাউট থেকে ডিটেলস অ্যাবাউট ইউ এখানে এসে, এখানে আমার দেওয়া নাই, আপনারা দিবেন। বুঝতে পারলেন? পেজ সেট আপ করার জন্য জাস্ট অ্যাবাউট সেকশনে চলে আসতে হবে, দ্যাটস ইট। এখন আসেন, আমার এই পেজের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এখানে দেখেন facebook.com/sscollectioncdp, এটা কিভাবে আসলো? সেটা হচ্ছে লিঙ্কটাকে কাস্টমাইজ করা। কিভাবে করব? সো চলেন আমরা প্রথমে লিঙ্কেড অ্যাকাউন্ট ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপটা কিভাবে কানেক্ট করব। সো ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এদিকে দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এখানে আসার পরে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দুইটা অপশনে আসছে। কোথায় গেলাম বলেন তো? আমি আবারও যাইতেছি প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পাশে স্ক্রল আপ স্ক্রল ডাউন, কোথায় লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। ইনস্টাগ্রামে ক্লিক করলাম। ক্লিক করার পরে কানেক্ট অ্যাকাউন্টে দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? আমি তো আপাতত লগ ইন করতেছি না। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সেম এখানে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোডটা এখানে দিয়ে সেভ দিবেন, হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসেন লিঙ্কটা, প্রোফাইলের লিঙ্কটা কিভাবে কাস্টমাইজ করবেন। সেটা করার জন্য আমাদের এখানে সেটিংসে যাইতে হবে। সেটিংস এখান থেকেও যাইতে পারি অথবা এখান থেকে সেটিংসে যাইতে পারি, একসাথে গেলেই হলো। যাওয়ার পরে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, এই যে পেজ সেটআপ, হ্যাঁ এটা খুঁজে বের করে ট্রাই করবেন। পেজ সেটআপে যাবেন, যাওয়ার পরে নেমে আসার পরে এটা হচ্ছে আপনার নাম। নাম চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। হ্যাঁ 60 দিন পরে চেঞ্জ করা যায়, এর আগে চেঞ্জ করা যাবে না, ক্যান্সেল দিবেন। সো এই হচ্ছে ইউজার নেম। সো এখানে আপনি ইউজার নেমটা দিবেন। এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার হাইপেন ইউজ করা যাবে না, ডট ইউজ করতে পারবেন, হাইপেন ইউজ করা যাবে না। আচ্ছা, জাস্ট নাম, মানে লেটারগুলো ছোট বড় হইতে পারে, ক্যাপিটাল স্মল হইতে পারে। সো আপনি এভাবে একটা ইউজার নেম দিবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেখাবে, আইদার আপনাকে চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা সেভ দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাবে। ওই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড। ফেসবুক পেজের কোনো পাসওয়ার্ড থাকে না, জানেন আপনারা? মানে যেই প্রোফাইলটা অ্যাকাউন্ট দিয়ে খুলবো, নষ্ট হয়ে যায়। না, ফেসবুক পেজে তো আপনি মাল্টিপল মাজনকে অ্যাড করে রাখতেছেন না। ধরেন হচ্ছে পেজটা থাকবে, বাকি হচ্ছে আমি তো পরবর্তীতে ওইটাতে কোনো কাজ করতে পারবো না। কেন করতে পারবেন? সেটিংসের কাজটা থেকে আমি ঢুকতে পারবো, মানে যেটা ব্যক্তিগত সেটিংসটা। একটা বিজনেস পেজে তো একজন থাকে না, সাপোজ আমি এখন একাই কাজ করতেছি, যে একা কাজ করলে তো আপনি হারায় বলবেন। বাট পেজটা তো রিমুভ হয়ে যাচ্ছে না, পেজ থাকবে বাট একটা ব্যক্তিগত যে কাজগুলো ওগুলো আমি করতে পারবো না। পোস্ট করতে পারবেন না। সো এই জন্যই একটা বিজনেস পেজে মাল্টিপল অ্যাডমিন রাখা, আপনার পার্টনার যদি থাকে তাকে অ্যাড করে রাখা বা ফ্রেন্ড সার্কেল অ্যাড করে রাখা, যাতে আপনি আপনার প্রোফাইল বাদ হয়ে গেল ওই প্রোফাইলটাকে অ্যাক্সেস করতে পারেন। তো পেজ হচ্ছে অ্যাক্সেসের মধ্যে কাজ করে, এটা কোনো পাসওয়ার্ড নেই। অ্যাডমিন তো অনেকজনকে হয়। আচ্ছা এখন আসেন পেজ অ্যাক্সেসটা কিভাবে দিবেন। সেম এখানে আসার পরে আচ্ছা ড্যাশবোর্ডে চলে যাই আমরা। পেজের মধ্যে কাউকে কিভাবে যুক্ত করবেন। ড্যাশবোর্ডে গেলাম,
যার পরে পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করব। দেখেন এখানে 4-5 জন মানুষ আছে। হ্যাঁ, so আপনি এখান থেকে এখানে অ্যাড নিউ না, যদি আপনি অ্যাডমিন অ্যাড করতে চান উপর অ্যাড নিউতে দিতে হবে। এখানে অ্যাড নিউ দিলে আপনার এমপ্লয়ি অ্যাক্সেস হবে বা সামথিং লাইক। আপনি অ্যাডমিন দিতে চাইলে এখানে দিবেন। ওকে, টাস্ক অ্যাক্সেস নেক্সটে দেওয়ার পরে আপনি এখানে নাম দিতে পারেন। নামটা লিখতে, নামটা সবসময় লিখলে আসে না, ঠিক আছে? সেক্ষেত্রে দুইটা কাজ করতে পারেন। যাকে অ্যাক্সেস দিতে চাইতেছেন তাকে বলেন যে পেজে গিয়ে একটু লাইক টাইপ করো, হ্যাঁ, কয়েকটা পোস্টে লাইক দাও, তখন চলে আসে। ইনস্টেড অফ আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলে লিঙ্কটা নিয়ে নিতে পারেন। লিংক কপি পেস্ট করে দিলে ওখানে চলে আসবে। ধরেন কাকে দিতে পারি, ধরেন এই লোককে দিলাম আর কি। এই লোকের প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে গেলাম, চলে আসবে। এটা কিন্তু পিসিতে হবে, মোবাইলে কিন্তু ওটা হবে না। প্রোফাইলের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিলে কি প্রোফাইলটা চলে আসবে। এবার এখানে ক্লিক করার পরে একটা অপশন দেখবেন, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এটা অন করতে পারেন, অফও রাখতে পারেন। এটা যদি অন করে দেন তাহলে সে পেজের ফুল কন্ট্রোল পেয়ে যাবে। দ্যাট মিন সে আপনাকে বের করে দিতে পারবে। ওকে, সো যদি আপনার পার্টনার হয়, এমন টাইপ কেউ হয়, তাহলে আপনি তাকে ফুল কন্ট্রোল দিতে পারেন। ফুল কন্ট্রোল যাকে দিবেন সে আবার আরেকজনকে অ্যাড করতে পারবে। ফুল কন্ট্রোল না দিলে অন্য কাউকে সে অ্যাড করতে পারবে না, জাস্ট অ্যাডমিন হয়ে থাকবে। আপনাকে রিমুভ করা ছাড়া এবং অন্য কাউকে অ্যাড করা ছাড়া বাকি সব কাজ করতে পারবে। ওকে, অ্যাডমিনে বলে এটাকে। আর এটা হচ্ছে ফুল কন্ট্রোল। সো যদি এমপ্লয়ি হয় আর কি, তাহলে ফুল কন্ট্রোল দিবেন না। পার্টনার হইলে বা ব্যাকআপ হিসাবে রাখতে চাইলে ফুল কন্ট্রোল দিয়ে দিলেন। সো জাস্ট গিভ অ্যাক্সেস দিয়ে আমি প্রোফাইলের পাসওয়ার্ডটা দিব, আমার প্রোফাইলের পাসওয়ার্ড আমি সেইং দ্যাট এগেইন দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? সেখানে দেখেন পেজ, যার কাছে ফুল কন্ট্রোল থাকে তার এখানে লেখা আছে পেজ ডিলেশন। এই লোকের কাছে ফুল কন্ট্রোল নাই, তার এখানে দেওয়া আছে শুধু কন্টেন্ট হ্যান্ডেল। আচ্ছা, আমাকে একটা অন্য মানুষের পেজ খুলতে দিল, তো এটা যদি আমি আমার অ্যাকাউন্ট থেকে খুলি, তো সেটার সাথে তো আমার অ্যাকাউন্টের একটা অ্যাটাচমেন্ট রয়ে গেল। তাকে অ্যাড করে দিয়ে আপনি বের হয়ে যাবেন। না, আমি আমাকে বলছে যে আইডি দিয়ে খুলেছি। ধরেন আমার এই ফেসবুক প্রোফাইল হচ্ছে মাহবুবুর রহমান, ঠিক আছে? এখানে ক্লিক করে রিমুভ অ্যাক্সেস দিলে আমি নিজে বের হয়ে গেলাম। অল অ্যাক্সেস দিয়ে দিচ্ছ না তুমি অল অ্যাক্সেস দিয়ে দিলে তো সে তোমাকে বের করতে পারবে। এই আচ্ছা, স্যার পেজের পাসওয়ার্ড যে প্রোফাইল থেকে খুলবো ওইটারই তো পাসওয়ার্ড সেম। প্রোফাইল পাসওয়ার্ড, পেজের কোনো পাসওয়ার্ড হয় না। তাহলে স্যার এই পাসওয়ার্ডটা যে আমি দিব, যাকে অ্যাক্সেস দিব, সেটা তো আমার প্রোফাইলের পাসওয়ার্ড না, অ্যাক্সেস দিবা কেন? তুমি তাকে অ্যাড করতেছো, অ্যাক্সেস দিচ্ছ না তো, তাকে তো পারমিশন দিচ্ছ ঢোকার জন্য, তাকে তো তুমি কোনো পাসওয়ার্ড দিচ্ছ না। হ্যাঁ, এটা অনেকে ভয় পায়, পাসওয়ার্ড দিতে আমার সে চাই না। তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে তুমি পেজের ঢুকবা, জন্য সে যখন ঢুকবে সে তার পাসওয়ার্ড দিয়ে ঢুকবে। কোনো প্রোফাইল যখন তার আইডি কানেক্ট করবে তখন তার পাসওয়ার্ড এটা কাজ করবে। আপনার পাসওয়ার্ড সে দেখতে পাবে না, তুমি ঠিক আছে? কাজটা দেখবে না, সে পাসওয়ার্ড আপনি ফেসবুককে দিতেছেন। আমি একটা পেজ খুলে যদি ওই পেজে তোমাকে অ্যাডমিন করি, তাহলে তোমার ওই পেজের সাথে তোমার প্রোফাইলটা অ্যাড হবে। তখন তুমি ঢুকতে হলে তোমার পাসওয়ার্ড দিয়ে তোমাকে কাজ করতে হবে। কি হলো? মুভ করে দিলাম নাকি আমাকে বুঝতেছি না। আচ্ছা, অনেক সময় হয় কি, এখন অ্যাক্সেসটা দিলেন, দেওয়ার পরে নোটিফিকেশনে একটা মেসেজ আসে। যদি নোটিফিকেশন না আসে, অ্যাক্সেস পাঠিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? যাকে অ্যাক্সেস দিচ্ছেন সে ম্যানুয়ালি সার্চ করে পেজের মধ্যে যাবে। হ্যাঁ, ম্যানুয়ালি সার্চ করে পেজের মধ্যে গেলে তখন এখানে একটা অপশন দেখা যাবে যে রিভিউ ইনভিটেশন অর ডিক্লাইন। সো রিভিউ ইনভিটেশন দিয়ে অ্যাকসেপ্ট করে নেবেন আর কি। আমি আমাকে নিজেকে রিমুভ করে দিলাম নাকি? করে দিবেন। আচ্ছা, এবার কোডিং ইস্যু হইতেছে, আই ডোন্ট নো কেন। এর মধ্যে কি সেলটেল হয় না?
মিস কল আসছে। আচ্ছা, সো আজকে ক্লাসে এতটুকুই। আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক কি বলেন তো? হ্যাঁ, একটা পেজ ক্রিয়েট করা। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই ভিডিওটাকে 2 বার দেখা। কয়বার? অ্যাট লিস্ট 2 বার দেখা। হ্যাঁ, তাহলে তো 4 বার। শিরিন তো বলতেছে আমি তো একবারই দেখি না। না, আগেরটাই দেখে নাই। আমি আগে তো দেখছি। এখন যত লেট করবেন তত পিছানো হইতেছে। কত জমবে। আর সামনের ক্লাস থেকে মোবাইলের কাজ করা যাবে না, পেজটা হয়তো মোবাইল থেকে ক্রিয়েট করে ফেলি। আমি কখনোই রিকমেন্ড করবো না সামনের ক্লাস থেকে পিসি। তাছাড়া আপনি জাস্ট ক্লাস দেখবেন, বাসায় গিয়ে ঘুমাই যাবেন এত যুগে। তোর কি ল্যাপটপ? তোর ল্যাপটপটা নিয়ে নাও। কোনটা দিয়ে দুজন কাজ করবো, আমারটা দিয়ে আমি দুজন কাজ করবো, মিক্স করে যেহেতু বাসাটা আমাদের থাকে হ্যাঁ, দ্যাট উইল বি বেটার অপশন। দুজন করে করে তোমারটা হলো আমারটা হলো আপনার না বিল্ডিং মেট? আমরা দুজন বিল্ডিং মেট। আর উনি উনি আমার থেকে আরো 5 মিনিট দূরে থাকে। আগে প্রতিবেশী ছিলেন। ম্যানেজ করে নিলেন। হ্যাঁ, ম্যানেজ করে নিব, আপাতত কিছু না। ম্যানেজটা করুন না, তাও করবেন না। না, করে নিব। না ওরা যদি আমার যেটা মিম আছে, এক সমস্যা হচ্ছে কি আমারও আছে মিমেরও আছে, বাট মিমের যদি না থাকতো আমি সুবিধাটা নিতে পারতাম বা মিম নিতে পারতাম, দুজনে যে কাজ করতে পারতাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ভিডিওটা 2 বার দেখবেন এন্ড রিমেম্বার দ্যাট ভিডিও দেখা এবং কাজ করা সবসময় পিসিতেই করবেন, মোবাইলে কখনো ভিডিও দেখবেন না। ইউটিউবেই তো So, আপনারা কি করবেন, এক ট্যাবে ইউটিউবটা ওপেন করে ভিডিও চালু করবেন, ভিডিও চলতে থাকবে, আরেক ট্যাব ওপেন করে হ্যাঁ এখানে কাজগুলো করতে থাকবেন। মোবাইলে ভিডিও দেখবেন না, মোবাইলে কাজও করবেন না। কাজ করার জন্য মোবাইল ধরা নিষেধ, হারাম। ওকে, সো তাহলে এখন কিভাবে করবেন? প্রথমে পুরো ভিডিওটা একবার দেখবেন। প্রথমে শোনেন, প্রথমে পুরো ভিডিওটা একবার দেখবেন, জাস্ট দেখবেন, অবজার্ভ করবেন। দ্বিতীয়বার দেখবেন, সাথে সাথে কাজ করবেন, দেখবেন সাথে সাথে কাজ করবেন, এইভাবে দেখবেন।